শ্রোতা বন্ধুরা, শুভ সন্ধ্যা। প্রমাণিত অপ্রমাণিত পডকাস্টে আপনাদেরকে স্বাগতম। সেদিন একটি সামাজিক ঘরোয়া অনুষ্ঠানে এক ভদ্রলোক আমাকে এসে বললেন, আপনার প্রমাণিত অপ্রমাণিত অনুষ্ঠানটি আমি নিয়মিত ইউটিউবে শুনি। অনুষ্ঠানটি আমাদের খুব উপকারে আসছে, মানে খুব সহজভাবে আপনি আইনের জটিল কথাগুলো বলেন। আমি আমার 70 বছরের জীবনে প্রশংসা যে শুনিনি তা নয়, কিন্তু এক অচেনা ভদ্রলোকের কাছ থেকে এ কথা শুনে জেনে বিশ্বাস করুন আমি একেবারে অভিভূত, শিহরিত। এখন যদি এরপর কোন অনুষ্ঠানে একজন নয় দুজন এসে আমাকে বলেন আপনার প্রমাণিত অপ্রমাণিত অনুষ্ঠানটি আমরা শুনি, আরও যদি বলেন আমাদের অনুষ্ঠানটি ভালো লাগছে, তাহলে কেমন হয় বলুন তো? দারুণ দারুণ হয়। আর আমি সেদিনের অপেক্ষায় আছি। সুপ্রিয় শ্রোতা, তাহলে আর দেরি কেন? আপনার ইউটিউব ওপেন করুন, সার্চ অপশনে গিয়ে প্রমাণিত অপ্রমাণিত লিখে আঙুলের স্পর্শটি দিন, ব্যাস দেখতে থাকুন প্রমাণিত অপ্রমাণিত। আর যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকে তবে তো কথাই নেই, ফেসবুকে প্রমাণিত অপ্রমাণিত লিখে সার্চ দিন, দেখতে থাকুন। ভালো লাগলে নিদেন পক্ষে একটি লাইক দিন। সুপ্রিয় শ্রোতা, এর আগে আমি একটি এপিসোডে হিন্দু আইনে কন্যার অধিকার এসব নিয়ে কথা বলেছিলাম। আজ আমরা কথা বলবো মুসলিম আইনে কন্যার অধিকার নিয়ে। আমরা সবাই জানি মুসলিম আইনে কন্যার অধিকার পুত্রের অর্ধাংশ, অর্থাৎ যদি করিম সাহেব 2 কন্যা আর 2 পুত্র সন্তান রেখে মারা যান, তবে করিম সাহেবের সম্পত্তি মোট 6 ভাগ হবে। এক পুত্র 6 ভাগের 2 অংশ, অপর পুত্র 6 ভাগের 2 অংশ, এক কন্যা 6 ভাগের 1 অংশ এবং আরেক কন্যা 6 ভাগের 1 অংশ প্রাপ্ত হবে। আমাদের আজকের গল্পের নায়ক আসগর আলীর 3 কন্যা সন্তান, তার কোনো পুত্র সন্তান নেই। তিনি বিপত্নিক, মানে স্ত্রীর প্রায় 10 বছর আগে মারা গেছেন। আসগর আলী সাহেব সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা থাকাকালে রিটায়ার করেছেন। 3 কন্যার বিবাহ দিয়েছেন, ঢাকা শহরে একটি 3 তলা বাড়িও করেছেন স্ত্রী জীবিত থাকাকালেই। স্ত্রী বলতেন, আমাদের তো পুত্র সন্তান নেই, কন্যারাই পুত্রের মতো। এই 3 তলা বাড়িটির 3টি ফ্ল্যাট 3 কন্যা আমাদের মৃত্যুর পর যেন পায়, তাদের মাঝেই আমরা বেঁচে থাকতে চাই। আসগর আলী সাহেবের আজকাল শরীরটা বেশি ভালো যাচ্ছে না। সেদিন তিনি 3 কন্যা জামাতাদের তার বাড়িতে ডাকেন এবং বলেন যে, আমি এ বাড়িটা তোমাদের 3 বোনকে লিখে দিতে চাই। তোমাদের আম্মারও সেই ইচ্ছা ছিল। বড় মেয়ে বলে, এটা আবার লিখে দেবার কি আছে? তোমার অবর্তমানে তো আমরা 3 বোনই এর ওয়ারিশ হব। আসগর আলী সাহেব বলেন, না রে মা, মুসলিম আইনে শুধুমাত্র কন্যা সন্তান থাকলে আর তা একাধিক হলে 2/3 অংশ কন্যারা আর বাকি 3 ভাগের 1 অংশ আমার ভাই বা তাদের অবর্তমানে ভাইয়ের ছেলেরা পায়। আসগর সাহেবের ছোট কন্যা তো অবাক, বলে, কি বলো আব্বা, আমাদের চাচাতো ভাইদের তো আমরা চিনিই না। 2-4 বছর পর পর গ্রামে গেলেও তো তাদের সাথে দেখা সাক্ষাৎ তো ঠিকভাবে হয় না। তারা তো কোনোদিন তোমার কোনো খোঁজ খবরও নেয় বলে জানি না। আসগর সাহেব হাসেন, বলেন, মা, তুই এখনো জীবনটাকে রঙিন চশমায় দেখিস, মন খারাপ করিস না। যখন প্রয়োজন পড়বে দেখবি ঠিকই তারা খোঁজ খবর নেবে। সেদিন আলাপ আর এগোয় না। মেয়েরা চলে যায় স্বামীর বাড়িতে। আসগর সাহেব তার কেয়ার গিভারকে নিয়ে তার শোবার ঘরে। সকালে কেয়ার গিভার আসগর সাহেবের কাছে গিয়ে দেখেন সব শেষ। মেয়েরা, জামাইরা, আত্মীয়রা চলে আসেন। চারদিকে শোকের ছায়া। লাশ দাফনের জন্য দেশের বাড়িতে আনা হয়। দাফন শেষ হয়। পরদিন সকালে চাচাতো ভাইয়েরা গ্রামের মুরব্বীদের ডেকে আনেন। পারিবারিক মিটিংয়ে ছোট চাচাতো ভাই আকবর জানায়, শহরে তার মরহুম চাচার যে বাড়ি তার 3 ভাগের 1 অংশ তারা পাবে। চাচাতো ভাই আকবর বলে, আমার খুব ইচ্ছা আমি শহরে থাকবো, আমার ছেলের ইংরাজি মাধ্যম স্কুলে পড়াবো, তাই 3টা ফ্ল্যাটের 1টা ফ্ল্যাট আমি চাই। গ্রামে চাচার যে জমি আছে তার 3 ভাগের 1 অংশ বড় ভাই নিয়ে নিক, আমার কোনো আপত্তি নেই। শহরের বাড়ির 2/3 অংশ আর গ্রামের জমির 2/3 অংশ বোনেরা নিক, আমাদের কোনো আপত্তি নেই। আসগর আলী সাহেবের ছোট মেয়ে বলে,
আব্বা মারা যাবার আগের রাতেই আমাদের বলে যান আমার আম্মা এ বাড়ির 3টি ফ্ল্যাট আমরা 3 বোন যেন পাই, সেভাবে আব্বাকে বলে গেছে। গ্রামের মাতব্বররা বলেন, মা তা সেরকম কি কোনো কিছু লেখাপড়া আছে? অন্যান্য বোন ভগ্নিপতিরা বলেন, না, পরদিনই তো আব্বা মারা গেলেন, ব্যাস হিসাব সোজা। আসগর আলী মারা যাবার আগে যেহেতু তার জমি বা বাড়ি বা কোনো সম্পত্তি কোনো দানপত্র বা হিবা করে দিয়ে যায়নি, কাজেই শরীয়ত মতেই আসগর আলীর ত্যায্য সম্পত্তি ভাগ হবে। বোনেরা তা মেনে নেয় না, বলে গ্রামের সব সম্পত্তিতে আপনারা ভাগ নেন, কিন্তু যে বাড়িতে আব্বা আম্মার সাথে আমরা ছোট থেকে বড় হয়েছি সে বাড়িতে আমাদের থাকতে দিন। আমার আব্বা শেষ মুহূর্তে যাবার আগে দানপত্র করে দিয়ে যেতে না পারলেও তার ইচ্ছার সম্মানটা রাখেন। কাজ হয় না, কারণ ছোট চাচাতো ভাইয়েরও তো ইচ্ছা শহরে তার ছেলেকে ইংরাজি মাধ্যমে পড়াবে, বড় চাচার মতো মানুষ বানাবে। আপোষ বন্টন না হওয়ায় চাচাতো ভাই আকবর ও তার বড় ভাই রায়হান বন্টনের মামলা করে। বিজ্ঞ জজ সাহেব পেয়ে যান জীবনে সবচাইতে ছোট আর একেবারে সহজ বাটোয়ারা মামলা। তিনি সাক্ষ্য কাগজাদি বিবেচনায় রায় দেন যে মৃত আসগর আলী তার 3 কন্যা ও 2 ভাইয়ের ছেলে রেখে মারা যায়। তার স্থাবর সম্পত্তি ঢাকা শহরের একটি 3 ফ্ল্যাটযুক্ত 3 তলা বাড়ি এবং দেশে গ্রামের বাড়িতে 12 বিঘা জমি। যেহেতু মুসলিম আইনে কোনো ব্যক্তি পুত্র সন্তান ব্যতীত 2 বা ততোধিক কন্যা সন্তান রেখে মৃত্যুবরণ করেন, তবে এই কন্যা সন্তানগণ পিতার সম্পত্তিতে 3/2 অংশ এবং বাকি 3/1 অংশ মৃতর ভ্রাতা বা তার পুত্র সন্তান থাকলে তারা প্রাপ্ত হবে। অতএব বিজ্ঞ আদালত বাটোয়ারা মামলাটিতে একটি প্রাথমিক ডিক্রি প্রদানে বলেন যে শহরের 3 তলা বিল্ডিংয়ের 3/2 অংশ মৃতের কন্যাগণ ও 3/1 অংশ মৃতের ভাইয়ের পুত্রগণ এবং দেশের বাড়ির 12 বিঘা জমির 3/2 অংশ অর্থাৎ 8 বিঘা কন্যাগণ এবং 4 বিঘা ভাইয়ের পুত্রগণ প্রাপ্ত হবে। উল্লেখ্য, আদালত কন্যাদের উত্থাপিত পিতা মৃত্যুর আগে শহরের 3 তলা বাড়িটি তাদের দান করে দেবে মর্মে যে ইচ্ছা প্রকাশ করেছিল, এ মর্মে কোনো লিখিত কাগজাদি, সাক্ষ্যাদি বা লিখিত রেজিস্ট্রি দানপত্র দলিল না থাকায় সে বক্তব্য আমলে নেননি। শ্রোতা বন্ধুরা, এই গল্পের অপর অংশটুকু কিন্তু একেবারেই সংক্ষিপ্ত। বেশ কদিন ধরেই আসগর আলী ভাবছিলেন কবে কি হয়, কিছুই তো ঠিক নেই। তিনি তার মৃতা স্ত্রীর ইচ্ছা পূরণের জন্য দলিল লেখককে ডেকে পাঠান। শহরের 3 তলা বাড়িটির 3টি তলা 3 কন্যাকে দানপত্র দলিল করে তার রেজিস্ট্রি করে দিয়ে যান। একদিন সন্ধ্যায় কন্যাদের জামাইদের ডাকেন, দলিলটি তুলে দেন তাদের হাতে। পরদিন সকালে কেয়ার গিভার আসগর আলীকে মৃত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখতে পান। চাচাতো ভাইয়েরা হাতে চাঁদ পায়। কোনোদিন চাচা আর চাচাতো বোনের খবর না নিলে কি হবে, বংশের রক্ত বলে কথা। দাবি করে বসে শহরের বাড়িটির 3/1 অংশ, সাথে দেশের বাড়ির 3/1 অংশ তো আছেই। মেয়েরা যতই বলে শহরের বাড়িটি তাদেরকে পিতা দানপত্র দলিল করে দিয়ে গেছে, কে শুনে কার কথা। ছোট চাচাতো ভাইয়ের চোখে শহরের ফ্ল্যাটে থেকে ছেলেকে মানুষ করার স্বপ্ন, ইংরাজি মিডিয়ামে পড়ার স্বপ্ন। নির্দিষ্ট দিনে আদালতে মামলার রায় ঘোষণার জন্য মামলাটির ডাক আসে। বিজ্ঞ আদালত আদেশ দেন বাটোয়ারা মামলাটি আংশিক ডিক্রি হয়। শহরের 3 তলা বাড়িটি কন্যাদের পিতা মৃত আসগর আলী পূর্বেই রেজিস্ট্রি দানপত্র করে যাওয়ায় এই অংশটি বাবদ বাদীপক্ষ কোনো ডিক্রি পায় না। গ্রামের 12 বিঘা জমি মধ্যে 4 বিঘা জমি বাদীপক্ষ মানে 2 চাচাতো ভাই আর বাকি 8 বিঘা জমি বিবাদী মানে 3 কন্যা প্রাপ্ত হয়। আদালত একজন বিজ্ঞ অ্যাডভোকেট কমিশনারকে দখল ও অবস্থা বিবেচনায় এ জমি বর্ণিত অংশে বন্টনপূর্বক দখল বুঝিয়ে দিয়ে 3 মাসের মধ্যে আদালতে একটি রিপোর্ট প্রদানের নির্দেশ দেন। ছোট কন্যা লামিয়া রায় শুনে বলে ওঠে, ভাগ্যিস আব্বা জীবিতকালে বাড়িটি আমাদের 3 বোনকে রেজিস্ট্রি দানপত্র করে দিয়ে গেছিলেন। শ্রোতা বন্ধুরা, এই হলো আমাদের আজকের প্রমাণিত অপ্রমাণিতর গল্প। কোথাও বোঝার কোনো সমস্যা থাকলে প্রশ্ন করুন, উত্তর পেয়ে যাবেন। কন্যা সন্তানদের এই দানপত্র বা হেবা বা গিফট যাই বলুন না কেন, এ সম্পর্কে অনেক পিতামাতাকেই বলতে শুনেছি
তারা একটি শর্তযুক্ত দান করতে চান, যেমন তাদের মৃত্যুর পর এটি কার্যকর হবে। অনেকে বলেন পাওয়ার অফ অ্যাটর্নি করে যাবেন। এগুলো সবই কিন্তু ভুল ধারণা। দান মানে একেবারে ছোটবেলায় বাংলা ব্যাকরণে যে সম্প্রদান কারক পড়েছেন, ঠিক তাই। দান কখনো শর্তযুক্ত হয় না, নিঃশর্ত দানই দান। চলুন তাহলে এবার আমার জীবনের একখণ্ড গল্পে চলে আসি। গত এপিসোডে মধুপুর থেকে চট করে রাজশাহী থেকে ঘুরে এসেছিলাম। চলুন ফিরে যাই আবারও মধুপুরে। দেখতে দেখতে 5 মাস হয়ে গেল মধুপুরে। হঠাৎই ঢাকায় বিলিয়াতে একটি ল ট্রেনিংয়ের ডাক পেলাম। ট্রেনিংয়ের জানা আনন্দ, পরিবার নিয়ে একসাথে থাকতে পারবো 10টা দিন, সেটাই তখন বড় আনন্দের ছিল। কে জানতো তার চাইতেও বড় আনন্দ সংবাদ অপেক্ষা করছে আমার জন্য। ট্রেনিংয়ে একদিন তখনকার জাদ্রের ল সেক্রেটারি জাস্টিস আব্দুল কুদ্দুস চৌধুরী স্যার ক্লাস নিতে এলেন। সব পুরুষ জজদের মধ্যে আমাদের 2-3 জন মহিলা জজ সবসময় সবার দৃষ্টি আকর্ষণ করত। উনি কার কোথায় পোস্টিং জানতে চাইলেন। আমি বললাম আমি মধুপুরে আছি। উনি বললেন ক্লাস শেষে ওনার সাথে দেখা করতে। আমার তো অবস্থা কাহিল। আমার নার্ভাসনেস দেখে আমার ব্যাচমেটরা পর্যন্ত আমায় সাহস জোগাতে লাগলো। বলল, আরে নিশ্চয়ই খারাপ কিছু হবে না। শ্রোতা বন্ধুরা, একবার ভাবুন, তখন সময়টা 1985। আমি মাত্র 4 বছরের মুনসিফ, মানে সহকারী জজ। সবে মাত্র 2-4 মাস হয় সিনিয়র স্কেল পেয়েছি। আর সে যুগে একজন সেক্রেটারি দেখা করতে বলা, তাই আবার জাস্টিস আব্দুল কুদ্দুস চৌধুরীর মতো সেক্রেটারি। আমি ঢকঢক করে 1 গ্লাস জল খেলাম, কিছুই হলো না। আর 1 গ্লাস খেতে যাব, দেখি আমার ব্যাচমেট আনোয়ারুল হক, পরবর্তীতে বিচারপতি হয়েছিলেন, তিনি আজ আর আমাদের মাঝে নেই, ভাবিও নেই। 1 গ্লাস জল এগিয়ে ধরেছেন, মুখে মিষ্টি মিষ্টি হাসি। আমি সেটাও খেয়ে ফেললাম। কিন্তু সময় তো বসে থাকে না। গেলাম ওনার রুমে, আদাব দিয়ে দাঁড়িয়ে থাকলাম। উনি বসতে বললেন। আমি যন্ত্রের পুতুলের মতো বসে পড়লাম। উনি আমার দিকে তাকিয়ে বললেন, তুমি দীনেশচন্দ্র দেবনাথের মেয়ে? আমি আর উনি বাগেরহাটে একসাথে মুন্সিফ হিসেবে কাজ করেছি। আমার এই প্রথম মনে হলো সম্ভবত কোনো অন্যায় করে ফেলেছি, এজন্য তিনি ডেকে পাঠাননি। উনি বললেন, মধুপুর কতদিন আছো? আমি বললাম 5 মাস হয়ে গেছে। তবে তার আগে বাসাইলের পোস্টিংটি নিয়ে একটু বলে ফেললাম সাহস নিয়ে। উনি বললেন, হাজব্যান্ড কোথায় থাকে, কি করে? আমি বললাম। উনি বললেন, ঠিক আছে যাও। এর মানে কি? ঠিক আছে যাও বলার জন্য উনি আমাকে ডেকেছিলেন? কিছুই না বুঝে আদাব দিয়ে বের হয়ে আসলাম। ট্রেনিং এর সহকর্মীরা ঘিরে ধরল। কি হলো, কেন ডেকেছিলেন? আমি বললাম, ঠিক আছে যাও বলতে। ওরাও আমার মতো কিছু না বুঝে ওর দিকে তাকাতে লাগলো। মধুপুর ফিরে 2 সপ্তাহের মাথায় একটি বদলির আদেশ পেলাম। মানিকগঞ্জে মুন্সিফ, মানে সহকারী জজ হিসেবে বদলির। স্পষ্ট হলো ঠিক আছে যাও কথাটির অর্থ। শ্রোতা বন্ধুরা, এসব কথা বলতে গিয়ে মন বলছে কি সোনালী অতীত আমরা ফেলে এসেছি। সেই নানা রঙের দিনগুলি, এই নানা রঙে আছে সাদা, কালো, হলুদ, বেগুনি, কত রঙের খেলা। আজ আর নয়, কেন বলুন তো? একদম ঠিক বলেছেন, ঘড়ির কাঁটা ইশারা দিচ্ছে। কিন্তু শেষ কথা তো বরাবরের মতোই বলতে হবে। সুপ্রিয় শ্রোতা, কমেন্ট করুন, লাইক দিন, সাবস্ক্রাইব করুন, ফলো দিয়ে রাখুন, আর জানিয়ে দিন আপনার আশেপাশে মানুষদের। বলুন, সহজভাবে কঠিন আইন জানার জন্য একটি বার হলেও প্রমাণিত অপ্রমাণিত দেখার জন্য। আর নিয়মটা তো সবাই জেনে গেছেন, তবুও বলি, ইউটিউবে গিয়ে প্রমাণিত অপ্রমাণিত লিখে সার্চ দিন, অথবা যাদের ফেসবুক আছে তারা ফেসবুকে প্রমাণিত অপ্রমাণিত লিখে সার্চ দিয়ে দেখতে থাকুন আমাদের এপিসোডগুলো। আজ এ পর্যন্ত। দেখা হবে আগামী বৃহস্পতিবার রাত 9টায় অল্প স্বল্প গল্প নিয়ে। এ পর্যন্ত ভালো থাকুন। শুভরাত্রি। ধন্যবাদ।